সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অরুণ কুমার সরকার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা। আজকে বিবিএ অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের চূড়ান্ত সাজেশন এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস। আজকের ক্লাসে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের ডিটেলস বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে এই সাবজেক্টে সহজে পাশ করা সম্ভব। যারা এই সাবজেক্টে খুবই দুর্বল তাদের জন্য পাশ করা সহজ কিছু টেকনিক এবং এই সাবজেক্টে A+ পাওয়ার কিছু টিপস আজকের ক্লাসে আলোচনার বিষয় থাকবে। প্রথমে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাসটা দেখে নেব, তারপর বিস্তারিত আলোচনায় আসব। বিবিএ অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের যে সিলেবাস, সেটার মোট 12টা চ্যাপ্টার আছে। আমরা সেই চ্যাপ্টারগুলো আগে দেখে নেব, এরপরে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের অঙ্ক আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। বিবিএ অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের ডিটেলস সিলেবাসে মোট 12টা চ্যাপ্টার আমরা এখানে পাই। চ্যাপ্টার 1 ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস, সুনাম এবং শেয়ারের মূল্যায়ন। চ্যাপ্টার 2 রয়্যালটি অ্যাকাউন্ট। শর্ত ভাড়া হিসাব। চ্যাপ্টার 3 বিজনেস কম্বিনেশন। চ্যাপ্টার 4 চ্যাপ্টার 3 বিজনেস কম্বিনেশনটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে আলোচনার সুবিধার্থে, স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে। নাম্বার 1 অ্যাকাউন্টিং ফর বিজনেস পারচেস, ব্যবসায় ক্রয়ের হিসাব। চ্যাপ্টার 2 অ্যামালগামেশন অ্যান্ড অ্যাবজর্পশন, একত্রিতকরণ ও গ্রহণ। এখান থেকে কিন্তু প্রতি বছরই অঙ্ক আসে। 3 নাম্বার ইন্টারনাল রিকনস্ট্রাকশন, অভ্যন্তরীণ পুনর্গঠন। চ্যাপ্টার 3.4 কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ অ্যাকুইজিশন, ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট। এই চ্যাপ্টার থেকে কিন্তু 2টা নিয়মের অঙ্ক প্রতি বছরই আসে, একটা হলো অ্যামালগামেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এবং দ্বিতীয়টা হলো কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ অ্যাকুইজিশন। acquisition date and after acquisition date. After acquisition date, এখান থেকে 2টা পার্টে আমাদের কিন্তু অঙ্ক আসবে চ্যাপ্টার 3 এর। চ্যাপ্টার 4 ডাবল অ্যাকাউন্ট সিস্টেম।
দ্বৈত হিসাব পদ্ধতি। চ্যাপ্টার 5 ব্রাঞ্চ অ্যাকাউন্ট। শাখা হিসাব। চ্যাপ্টার 5 এর ব্রাঞ্চ হিসাবের সঙ্গে আর একটা চ্যাপ্টার রিলেটেড থাকে, সাধারণত ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট। তাহলে আমরা চ্যাপ্টার 5 এর ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টস দুইটা নিয়মের অঙ্ক আমরা এখানে শিখব। চ্যাপ্টার 6 অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেনের হিসাব রক্ষণ অ্যান্ড রিপোর্টিং অফ ফরেন অপারেশন এবং বৈদেশিক পরিচালনার প্রতিবেদন। চ্যাপ্টার 7 গভর্নমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং। সরকারি হিসাব বিজ্ঞান এবং রিপোর্টিং। চ্যাপ্টার 8 গভর্নমেন্ট বাজেটিং। সরকারি বাজেট। চ্যাপ্টার 9 জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল রেভিনিউ ফান্ড। চ্যাপ্টার 10 operation and accounting procedures. পরিচালনা ও হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। চ্যাপ্টার 11 নন প্রফিট অর্গানাইজেশন। and its account. Chapter 12 account for NGO.
এনজিওর হিসাব বিজ্ঞান, চ্যাপ্টার 12। চ্যাপ্টার 11 হলো নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট, অমুনাফাভোগী প্রতিষ্ঠান এবং তার হিসাব বিজ্ঞান। আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের বিগত 10 বছরের ইউনিভার্সিটি কোর্সের অ্যানালাইসিস করলে যে তথ্য পাওয়া যায়, চ্যাপ্টার 1 ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার এবং সুনামের মূল্যায়ন। এই অধ্যায় থেকে প্রতি বছরই 2টা করে অঙ্ক আসে। এবছরও তোমাদের 2টা অঙ্ক আসবে, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে, অর্থাৎ কমপক্ষে 14 মার্কের অঙ্ক এখানে আসবে। প্রত্যেক বছরই তাই এসে থাকে। চ্যাপ্টার 2 রয়্যালিটি অ্যাকাউন্ট, এখান থেকেও একটা অঙ্ক আসবে পার্ট বিতে। সাধারণত এখান থেকে অঙ্ক আসে না। চ্যাপ্টার 2 থেকে প্রতি বছরই পার্ট সিতেই বেশি অঙ্ক আসতে দেখা যায়। আবার কোনো কোনো বছর 2টাও আসতে পারে। এটা অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। চ্যাপ্টার 3, এখান থেকে আমাদের 2টা অঙ্ক মাস্ট আসবে এবং 2টা অঙ্কই আসবে পার্ট সিতে। সেটা হলো অ্যামালগামেশন অ্যান্ড অ্যাবজর্পশন, এই পোরশন থেকে একটা অঙ্ক আসবে। আর দ্বিতীয়ত কনসোলিডেটেড স্টেটমেন্ট অন অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট, এই নিয়ম থেকেও একটা অঙ্ক আসবে। তাহলে 2টা অঙ্ক কিন্তু এখান থেকে আসবে পার্ট সিতে। চ্যাপ্টার 4 ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, দ্বৈত হিসাব পদ্ধতি, এখান থেকেও কিন্তু একটা অঙ্ক আসবে এবং সেটা পার্ট সিতে। চ্যাপ্টার 5 ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এই ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে অবশ্যই একটা অঙ্ক আসবে, যেহেতু এখানে 2টা পার্ট ব্রাঞ্চ এবং ডিপার্টমেন্টাল, সেক্ষেত্রে এখান থেকে 2টা অঙ্ক আসার সম্ভাবনা আছে, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। আর এই অধ্যায়ে কিন্তু 1 বছর ডিপার্টমেন্টাল এবং 1 বছর ব্রাঞ্চ থেকে অঙ্ক আসতে দেখা যায়। তা আমাদের 2021 সালের প্রশ্নে যে নিয়মটা এসে গেছে, আমরা যারা 22 সালের পরীক্ষার্থী তারা অন্য নিয়মটা ফলো করব। ডিপার্টমেন্টাল এসে গেছে সম্ভবত, তাহলে আমরা ব্রাঞ্চ চ্যাপ্টারটা ভালো করে দেখব। চ্যাপ্টার 6 অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি অ্যান্ড ট্রানজ্যাকশন, এই অধ্যায় থেকে সাধারণত প্রত্যেক বছর অঙ্ক আসে না, মাঝে মধ্যে অঙ্ক আসে এবং সেটা আসলেও পার্ট বিতে, তাও বিচ্ছিন্নভাবে, প্রতি বছর অঙ্ক আসে না, অর্থাৎ অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। চ্যাপ্টার 7 গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রিপোর্টিং, সরকারি হিসাব বিজ্ঞান এবং রিপোর্টিং, এখান থেকে কোনো অঙ্ক আসবে না, এখান থেকে শুধুমাত্র থিওরিটিক্যাল টার্মস আসবে। চ্যাপ্টার 8 গভর্নমেন্ট বাজেটিং, এখান থেকেও কোনো অঙ্ক আসবে না, এখান থেকে শুধুমাত্র থিওরি আসবে। চ্যাপ্টার 9 জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল রেভিনিউ ফান্ড, এখান থেকে একটা অঙ্ক আসতে পারে এবং সেটা পার্ট বি অথবা সি, যে কোনো পার্টে আসতে পারে, তবে পার্ট বিতে আসার পসিবিলিটি সবচাইতে বেশি। চ্যাপ্টার 10 অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসিডিউরস, পরিচালনা এবং হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, এখান থেকে সাধারণত কোনো অঙ্ক আসে না। চ্যাপ্টার 11 অমুনাফাভোগী প্রতিষ্ঠান এবং তার হিসাবসমূহ, এখান থেকেও আমাদের প্রতি বছরই 2টা করে অঙ্ক আসে, একটা পার্ট বিতে এবং একটা পার্ট
সিতে, দুঃখিত, চ্যাপ্টার 10 থেকে কোনো অঙ্ক আসবে না, এটাও থিওরিটিক্যাল টার্মস। চ্যাপ্টার 11 থেকে দুইটা অঙ্ক আসবে। চ্যাপ্টার 11 নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট, এখান থেকে দুইটা অঙ্ক আসবে, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। এরপরে চ্যাপ্টার 12 অ্যাকাউন্টিং ফর এনজিও, এনজিওর হিসাব, এখান থেকেও আমাদের প্রতি বছর একটা করে অঙ্ক আসে এবং সেটা সাধারণত পার্ট বিতে আসতে দেখা যায়। তাহলে এটা আমরা দেখে নিলাম। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ কত মার্কের প্রশ্ন আসতে পারে সেটা। এরপর আমরা আসবো যে এই সাবজেক্টে শুধুমাত্র পাস করার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো আমরা প্র্যাকটিস করব এবং যারা এই প্লাস পেতে ইচ্ছুক তাদের জন্য কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টে টোটাল 12টা চ্যাপ্টারের মধ্যে 9টা চ্যাপ্টার থেকে সাধারণত অঙ্ক আসে। তার মধ্যে আবার চ্যাপ্টার 6 থেকে কন্টিনিউয়াসলি অঙ্ক আসে না। তাহলে যদি আমরা আরও একটা চ্যাপ্টার বাদ দিই তাহলে 8টা চ্যাপ্টার থেকে প্রতি বছরই অঙ্ক আসে। এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো সেটা হলো চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, অর্থাৎ যে সকল স্টুডেন্ট এই সাবজেক্টে শুধুমাত্র পাস করতে ইচ্ছুক তারা 1, 2, 3, 4 এবং 11 এই 5টা অধ্যায়ের মধ্যে যে কোনো 4টা অধ্যায় তারা প্র্যাকটিস করবে, তাহলে এই সাবজেক্টে খুব সহজে পাস করা সম্ভব হবে। যদি প্রশ্ন কমন আসে তাহলে শুধু পাস না, এই 5টা চ্যাপ্টারের যে কোনো 4টে চ্যাপ্টার যদি কমপ্লিট করা হয় তাহলে এখান থেকে A+ আসারও পসিবিলিটি থাকবে। কিভাবে আমরা শুধুমাত্র পাস করার প্রস্তুতি নিয়েও A+ পেতে পারি সেই বিষয়টা যদি আমরা একটু ক্যালকুলেশনে নিয়ে আসি, আমরা যদি যে কোনো 4টে অধ্যায় এখান থেকে করি, এই 5টা অধ্যায়ের মধ্য থেকে আমাদের প্রশ্নের প্যাটার্ন 3 ভাগে বিভক্ত থাকে। পার্ট এ, পার্ট বি, পার্ট সি। তা আমরা যদি 4টে চ্যাপ্টার কমপ্লিট করি এবং সেখান থেকে যদি আমরা পার্ট বিতে 4টে প্রশ্নের অ্যান্সার দিতে পারি তাহলে পার্ট বিতে এক একটা প্রশ্নে 4 মার্ক, 4 4 16। পার্ট সিতে যদি আমরা 4টে প্রশ্নের অ্যান্সার দিতে পারি তাহলে 4 10 কে 40। পার্ট এ আমরা ইউনিভার্সিটি পড়ছেন বিগত 4-5টা কোর্সেন কমপ্লিট করলে 50% বা 60% আমরা এখানে পেতে পারি খুব সহজে। আপনারা যারা 22 সালের পরীক্ষার্থী তাদের জন্য 24 সালের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 2014, 16, 18, 20 এই সালগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। যদি প্রশ্ন হুবহু কমন নাও আসে, কিছু ইউনিভার্সিটি কোর্সের পড়া থাকলে সেই আঙ্গিকে তৈরি করে হলেও 100% আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে পারবো। আর আগের সালে যে নিয়মের অঙ্কগুলো এসে গেছে বিশেষ করে সেই নিয়মগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। তাহলে আমরা যদি বিগত ইউনিভার্সিটি কিছু কোর্সের পড়ি তাহলে পার্ট এতে আমরা 50 বা 60% প্রশ্নের অ্যান্সার দিতে পারবো যদি আমাদের 6টা প্রশ্ন আমরা কমন পাই, প্রতি প্রশ্নে 1 মার্ক করে, তাহলে 6 মার্ক। যদি আমরা এখানে যোগফল নামাই 62, খুব সহজে আমরা ফার্স্ট ক্লাস পেয়ে গেলাম। আমার এখনো বাকি রইল চ্যাপ্টার পার্ট এতে আরও 4টা কোর্সেন,
পার্ট বিতে একটা কোশ্চেন 4 মার্কের, যদি আমরা তৈরি করে হলেও প্রশ্ন আনকমন আর যদি আসে তৈরি করে লিখলেও 50% নাম্বার আমরা পাবো, তাহলে আরও 2 মার্ক পাবো। পার্ট সিতে আমাদের আরও একটা কোশ্চেন বাকি আছে, সেটা যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্মস অ্যান্সার দিতে ব্যর্থ হই, থিওরিটিক্যাল টার্মস লিখলেও 50 বা 40% নাম্বার আমরা আশা করতে পারি। সেক্ষেত্রে 10-এর ভিতরে 3 বা 4 মার্ক যদি আমরা আশা করি, তাহলে আরও 6 মার্ক আমরা পার্ট বি বা পার্ট সিতে পেতে পারি। তাহলে এখানে আমরা 68 নাম্বার পাচ্ছি টোটাল। এখনো ইন কোর্স নাম্বার রয়ে গেল। ইন কোর্সে আমরা যদি 12 বা 14 মার্ক পাই, তাহলে টোটাল 82, অর্থাৎ সহজে আমরা এ প্লাস পেয়ে গেলাম। তাহলে 4টে চ্যাপ্টার কমপ্লিট করেও কিন্তু এ প্লাস পাওয়া যেতে পারে। তবে যখন আমরা চ্যাপ্টারের সংখ্যা কম করব, অবশ্যই আমাদের ওই চ্যাপ্টারগুলোর ডিটেলস বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হওয়া প্রয়োজন। কারণ এখন বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালে ইউনিভার্সিটি করছেন রিপিটের প্রবণতা কিছুটা কমে গেছে। এই জন্য সবার পরামর্শ থাকবে অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। বেসিক যদি জানা থাকে, অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা অঙ্ক করতে পারবো, তাহলে খুব সহজে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে আমরা প্লাস পেতে পারবো এবং অন্যান্য থিওরিটিক্যাল টার্মসে ভালো রেজাল্ট করা সম্ভব হবে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টে যারা অঙ্কে খুবই দুর্বল, তারা অঙ্কের পাশাপাশি কিছু থিওরিটিক্যাল টার্মস পড়তে পারো, কারণ এই সাবজেক্টে প্রতি বছরই 20 থেকে 25 মার্কের থিওরি আসে। এবং অবশ্যই সবার জন্য যে পরামর্শটা থাকবে, প্রশ্ন কঠিন আসুক বা সহজ আসুক, কমন আসুক বা আনকমন যাই আসুক না কেন, অবশ্যই 80 মার্কের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে একটা বিষয় সবসময় মনে রাখবে যে শূন্য খাতা জমা দেওয়ার চাইতে ভরা খাতা জমা দেওয়া ভালো। অর্থাৎ প্রশ্ন যদি আনকমন আসেও, সেক্ষেত্রে সাদা খাতা জমা না দিয়ে সে খাতায় প্রশ্নের প্রাসঙ্গিকতা বজায় রেখে যতটুকু সম্ভব ততটুকু লেখার চেষ্টা করবে, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব হবে। আর যারা এ প্লাস পেতে ইচ্ছুক তাদেরকে বলবো অবশ্যই এই শর্টকাট টেকনিকটা সব ক্ষেত্রে সুফল নাও দিতে পারে। এই জন্য যদি প্রশ্ন কঠিন এসে যায়, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য এ প্লাস পাওয়া হয়তো সহজ, তারপরও তাদের জন্য পরামর্শ থাকবে যে অবশ্যই আমরা যে চ্যাপ্টারগুলোতে অঙ্ক আছে বা আসে সাধারণত প্রত্যেকটা চ্যাপ্টারই কমপ্লিট করব। যে সকল স্টুডেন্ট এ গ্রেড বা এ প্লাস পেতে প্রত্যাশা করে, তারা সবগুলো চ্যাপ্টারের অঙ্ক প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো শিখবে। ওই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড যে ফর্মুলাগুলো আছে, নিয়মগুলো আছে, রুলগুলো আছে, সেগুলো মনে রাখার চেষ্টা করবে। সেক্ষেত্রে একটা পরামর্শ থাকবে, যেখানে যদি কোনো বিশেষ কারণে একটা বা দুইটা চ্যাপ্টার খুব কঠিন মনে হয়, সেক্ষেত্রে একটা বা দুইটা চ্যাপ্টার বাদ দেওয়া যেতে পারে, কোনো প্রবলেম হবে না।
একটা বিষয় লক্ষ্য করো, আমাদের পার্ট বিতে টোটাল 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি একটা বা দুইটা চ্যাপ্টার ছেড়ে দিই তাহলে আমাদের পার্ট বিতে ধরো আমরা যদি একটা বা দুইটা চ্যাপ্টার প্র্যাকটিস না করি, পার্ট বিতে সেখান থেকে একটা কোশ্চেন যদি আসে তাহলে আমরা সে কোশ্চেনের অ্যান্সার যদি নাও দিতে পারি তাহলে আরও 7টা কোশ্চেন আমাদের থাকবে। এই 7টা কোশ্চেনের মধ্যে আমাদের 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তার মানে আরও দুটো এক্সট্রা কোশ্চেন কিন্তু আমার সামনে রয়ে গেছে, যেগুলো হয়তো প্রশ্ন কঠিন আসলে আমরা অ্যান্সার দিতে পারি না। সর্বোপরি আমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। একইভাবে পার্ট সিতে যদি আমরা যাই, 8টা প্রশ্ন পরীক্ষার আসবে। এখান থেকে আমরা যদি একটা বা দুইটা চ্যাপ্টার ছেড়ে দিই তাহলে আমাদের ধরে নিলাম আমরা দুইটা চ্যাপ্টার যদি প্র্যাকটিস নাও করি তাহলেও কিন্তু আমরা 5টা চ্যাপ্টার কমপ্লিট, 6টা দাগ নম্বর কিন্তু আমার লেখার মতন অপশন সামনে আছে। 6টার ভিতরে অবশ্যই আমরা 5টা অঙ্ক পাবো এবং একটা থিওরি পাবো। তাহলে 5টা অঙ্ক কিন্তু আমরা খুব সহজেই পার্ট সিতে দিতে পারি। সেক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্টের যে মতামত, তাতে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের অধিকাংশ স্টুডেন্টের কাছে যে দুটো চ্যাপ্টার খুব কঠিন লাগে সেটা হলো অ্যামালগামেশন অ্যান্ড অ্যাবজর্পশন, আর দ্বিতীয়ত ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট। এই চ্যাপ্টার দুটো অধিকাংশ স্টুডেন্টের কাছে একটু আনইজি লাগে। তো যারা এই দুটো চ্যাপ্টার প্র্যাকটিস করতে চাও না, এই দুটো চ্যাপ্টার বাদ দিয়েও কিন্তু আমরা 80 মার্কের অ্যান্সার করতে পারবো। সেই ক্যালকুলেশনটা কিন্তু আমরা এখানে দেখালাম। অর্থাৎ অ্যামালগামেশন এবং ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্টাল, এখান থেকে হয়তো আমাদের 2টা অঙ্ক কনফার্ম আসবে। অ্যামালগামেশন থেকে একটা 100% আসবে, ব্রাঞ্চ ডিপার্টমেন্টাল থেকেও একটা অঙ্ক অবশ্যই আসবে। এবং এই দুটো বিষয় আমরা ক্যালকুলেশন করলে দেখি যে অ্যামালগামেশন থেকে মাস্ট বি একটা পার্ট সিতে আসবে এবং ব্রাঞ্চ ডিপার্টমেন্টাল থেকেও একটা পার্ট সিতে অঙ্ক আসবে। তাহলে পার্ট সিতে যদি আমরা 2টা কোশ্চেন অ্যান্সার নাও দিতে পারি তাহলে আমার কিন্তু সামনে আরও 6টা দাগ নম্বর রয়ে গেছে। এই 6টা দাগ নম্বরের ভিতরে আমাদের 5টা দাগ নম্বরের অ্যান্সার করতে হবে। তাহলে 2টা চ্যাপ্টার যদি আমরা বাদ দিইও সেক্ষেত্রে A+ পাওয়া, অন্য যে অধ্যায়গুলো আছে ভালোভাবে প্র্যাকটিস করলে A+ পাওয়া খুব সম্ভব, খুব সহজে আমরা পেতে পারি। তারপরও আমার পরামর্শ থাকবে, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, অবশ্যই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল টার্মস প্র্যাকটিস করার চেষ্টা করব। আসলে অ্যামালগামেশন অ্যান্ড অ্যাবজর্পশন এবং ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্টাল অধ্যায় দুটো খুব কঠিন সেটা কিন্তু না। এই চ্যাপ্টারের যে রুলসগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করে এগোনো যায় তাহলে কিন্তু অধ্যায়টা আসলে সহজ। প্রত্যেকটা চ্যাপ্টারের ভালো রেজাল্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ওই চ্যাপ্টারে কোন কোন ফর্মুলাগুলো দরকার সেগুলো আগে আইডেন্টিফাই করা এবং কোন ফর্মুলা কখন কোন অঙ্কে কোন ক্ষেত্রে প্রয়োগ করব সেটার আগে আমাদের সেই টেকনিকগুলো শিখতে হবে। তাহলে কিন্তু আমরা এই সাবজেক্টে খুব সহজে A+ পেতে পারি। প্রত্যেকটা চ্যাপ্টারের যে PDF এর ম্যাথগুলো দেওয়া আছে এগুলো তোমরা কমপ্লিট করলে আশা করি এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক কমন আসবে। হয়তো হুবহু আসতে পারে, আবার কিছু কিছু অঙ্কের ফিগার পরিবর্তন হয়ে আসতে পারে, তবে নিয়ম ঠিক থাকবে।
ভালো রেজাল্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক নিয়মগুলো শিখতে হবে, তাহলে অঙ্ক চেঞ্জ হয়ে আসলেও আমরা সহজে অ্যান্সার করতে পারবো। সাজেশন সম্পর্কিত বা তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারো। যাদের ম্যাথমেটিক্যাল সাবজেক্টে অবস্থা খুবই খারাপ, ভীষণ দুর্বল, তারা পার্সোনালি যোগাযোগ করতে পারো, সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।